মোহাম্মদ নুরুল ইসলাম। আমি 2021 সালে আমি গভর্নমেন্টে জয়েনিং করি। আমার প্রথম গভর্নমেন্ট কর্মস্থল হচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ হসপিটাল। এবং আমি 2023-এ আমি হচ্ছে 2024-25 সেশনে আমি হচ্ছে রাজশাহী নার্সিং কলেজে পোস্ট বেসিক বিএসসি তে চান্স পাই। এবং এখানে 2024-25 সেশনের আমি স্টুডেন্ট, এখন বর্তমানে এখানেই হচ্ছে সংযুক্তিতে আছি। আপনার নার্সিং ডিগ্রি কোথা থেকে নিচ্ছেন আপনি? আমি ইসলামী ব্যাংক নার্সিং কলেজ থেকে 2018 সালে পাশ করি। আমার ভর্তি সেশন ছিল 2014-15। তো নুরুল ইসলাম ভাই কবে থেকে এন্ট্রেন্সের প্রিপারেশন স্টার্ট করেন? আমার এনক্লেক্সের প্রিপারেশন শুরু হয়েছিল আহ, এপ্রিলে, গত 2025-এর এপ্রিলে শুরু হয়েছিল। আমার একটা জার্নি ছিল অলমোস্ট 9-10 মাসের হবে। জার্নিটা প্রথমে শুরু হয়েছিল আপনাদের সাথেই। আমি হ্যাঁ, আমার ফ্রেন্ড ছিল ওয়াহিদুজ্জামান, ওই সর্বপ্রথম আমাকে বলে যে এনক্লেক্স হচ্ছে যে দিয়ে দেশের বাইরে যাওয়া যায়। সেই পর্যন্ত আমার এর আগে কোনো নলেজ ছিল না, আমি কোথাও দেখিও নাই। তারপর এটা নিয়ে আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করি, দেখি আসলে বিষয়গুলো সত্যতা যাচাই করি। সত্যতা যাচাই করতে গিয়ে আমি এর ফ্যান হয়ে যাই একদম। যে আমার মনে হয় যে আমাকে কোনোদিন যদি কোনো কিছু করতে হয় তাহলে আমাকে এনক্লেক্স করতে হবে। তারপর থেকে আমার টার্গেটে নিয়ে নিই এনক্লেক্স। তখন ওয়াহিদুজ্জামান জাস্ট আমাকে কথাটা বলেছিল, কিন্তু ওয়াহিদুজ্জামান ওইভাবে সিরিয়াসলি নেয়নি যে আমি যতটা সিরিয়াসলি নিয়েছি ওর মুখ থেকে শোনার পর। তো তারপরে আমি ওকে ওই ইনফ্লুয়েন্স করি যে দেখো যে এইটা আমাদের একটা প্রপার ওয়েতে আগাতে হবে এবং একটা গাইডে আগাতে হবে। তখন আমরা হচ্ছে যে ফেসবুকে আপনার হচ্ছে যে একটা এই সার্কুলার দেখি। ফেসবুকে একটা সার্কুলার দেখি, তখন সার্কুলার মাত্র 2 দিন সময় আছে অ্যাডমিশন ডেটের। তো সেই সময় হচ্ছে যে আমি ওয়াহিদুজ্জামানকে ফোন দেই যে ভাই হচ্ছে যে এই ঘটনা। তো হচ্ছে যে আমরা যেহেতু এই বিষয়টা কিছুই জানি না, এই বিষয়টা কিছুই জানি না, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কিভাবে সিজিএনএফ করাবো, কিভাবে এটিটি নিবো, কিভাবে পরীক্ষায় বসবো, একেবারেই অপারক। তো এটা আমরা হচ্ছে যে কিভাবে গাইড নিতে পারি। পরে আমি এই বিষয়ে আমাদের আরেক ফ্রেন্ড ছিল, তার সাথেও কথা বলি। বলার পরে আমরা হচ্ছে যে আমি নোমান ভাইকে ফোন দিই। তারা দুইজন আমাকে দায়িত্ব দেয় যে ভাই আপনি যেটা করবেন সেটা। আমি তাদের কাউন্সিলিং করি, বোঝাই যে বিষয়টার গুরুত্বটা। পরে নোমান ভাইকে ফোন দিয়ে নোমান ভাই আমার সাথে অনেকক্ষণ কথা হয় আমার। তিনি আমাকে বিষয়গুলো, আরো যে বিষয়গুলো আমার অজানা ছিল সেই বিষয়গুলো তিনি আমাকে বলেছেন এবং আমার খুব ভালো লেগেছে। ওইখান থেকেই আমি হচ্ছে যে প্রিপারেশনটা নিয়ে শুরু করি, যে আমরা তিনজন একসাথে, আমাদের একসাথে জার্নি। আমার মেইন হচ্ছে যে আমার গ্রুপ পার্টনার ছিল ওয়াহিদুজ্জামান। তো আমরা হচ্ছে যে সেখান থেকে আমাদের জার্নিটা শুরু আর কি। তাহলে নুরুল ভাই মানে প্রিপারেশনের জন্য কি কি রিসোর্স ফলো করছেন আপনি? প্রিপারেশনের জন্য আমি যদি বলি, আমি ফার্স্ট হচ্ছে যে আপনাদের শিট আমি প্রথমে দেখেছি যে কোন কোন বিষয়গুলো আপনারা ফোকাস করছেন। কারণ ওই বড় একটা সাউন্ডার, ওই বড় একটা সিম্পল নার্সিং, ওই বড় একটা বান্ডেল নার্সিং পড়ে আমার দ্বারা কখনোই আমি খুঁজে পাবো না, আমি মেন জায়গায় ফোকাস করতে পারবো না। অতএব আমি ওখানে প্রথমে ওগুলো ঝেড়ে ফেলে দিয়েছি। এবং আমি ওই সময়টা আমি সবাই বলতো যে প্রথমে আপনার শীত পড়তেছে, তারপরে এই বই পড়তেছে, তারপর ওই বই, তারপর ওই বই থেকে একই জিনিস পড়তেছে। কিন্তু আমি তো এটা কখনোই আমি এটা ক্যাপচারই করতে পারি না। কারণ আমি যদি মেকানিজম বেসড পড়তে যাই, আমাকে যেটা সবচেয়ে বেশি হেল্প করেছে আপনাদের শীট। তারপর ওই শীটটা আপনার শীট থেকে পড়ার পর আমি ওটা চ্যাট জিপিটিতে গেছি, কপি করে চ্যাট জিপিটিতে সার্চ দিয়েছি। এবং চ্যাট জিপিটিতে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি ওকে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম সুন্দর, যে সে আমাকে কিভাবে গাইড করবে। আমি তার যে একটা অপশন আছে যে ওখানে ফিক্স করা যায় যে আমার কথা মতো সে গাইড করবে আমাকে। তো আমি ওখানে সুন্দর করে লিখে দিয়েছিলাম যে সে আমাকে কিভাবে গাইড করবে, কোন মেকানিজমে। তো বাংলায় সে আমাকে এত সুন্দর করে বোঝাইতো। তারপরেও আমি যদি বলতাম যে তুই আমি বুঝিনি, আমাকে তুই ছোট্ট বাচ্চার মতো বোঝা, তখন আবার বোঝাতো। তো প্রথমে আপনাদের ভিডিওটা দেখতাম, আপনাদের ক্লাস, তারপরে আপনাদের শীট, তারপর ওইটা নিয়ে আবার চ্যাট জিপিটি, এটা ঘেটে 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 যেটা পাইতাম। তবে মেইনলি হচ্ছে আপনাদের শীট আর চ্যাট জিপিটি, এটার বাইরে আমি কখনো যাইনি। এই দুইটা রিসোর্সই আমার ছিল। আমি কখনোই সাউন্ডার পড়ি নাই, কখনো সিম্পল নার্সিং পড়ি নাই। এবং সবচেয়ে যেটা আমার কাজে দিয়েছে সেটা হচ্ছে আপনাদের ওয়ার্ল্ড এর যে কোশ্চিন ব্যাংক আপনারা আমাকে প্র্যাকটিস করাইছেন, সেই কোশ্চিন ব্যাংক গুলো আমি খুব সুন্দরভাবে সময় নিয়ে, আমার এমনও গিয়েছে যে 2টা কোশ্চেন সলভ করতে আমার 1 ঘন্টা চলে গেছে। কিন্তু আমি ওই 2টা কোশ্চেন একদম মাথার মধ্যে না গাঁথা পর্যন্ত আমি ওখান থেকে বের হইনি, একদম মেকানিজম সহ। আমি কখনোই কোনো কিছু আমার মনে হয়নি যে আমি মুখস্থ করবো। একটা কিছু হলে আমার মনে হয়েছে যে এইটা কেন হলো, এটা কেন হলো, এটা যতক্ষণ না আমি খুঁজে বাইর করতে পারছি ততক্ষণ আমি ওটা নিয়ে খুঁজেছি। তো এইভাবে আমি হচ্ছে যে এগিয়েছি। মানে আপনি পড়াশোনা করতে গিয়ে কোন কোন জায়গায় স্ট্রাগল ফেস করা লাগছে? আচ্ছা আচ্ছা, স্ট্রাগল যেগুলোতে আমি ফেস করেছি মেইনলি সেটা হচ্ছে আমি ভাই আপনারা জানেন যে আমি একজন স্টুডেন্ট, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর একজন স্টুডেন্ট। আমি আমার পড়া, আমার ক্লাসের পড়া প্লাস হচ্ছে আমার এটার পড়া,
দেন হচ্ছে যে আমার ফ্যামিলি আছে, ফ্যামিলিতে আমার হচ্ছে যথেষ্ট সবাই সাপোর্টিভ ছিল, খুবই কোঅপারেটিভ ছিল, খুবই কোঅপারেটিভ ছিল। তারা আমাকে কোনো সময়, তারা আমাকে হচ্ছে যে যখন দেখছে যে আমি পড়তেছি, কোনো সময় তারা, আমার বাচ্চা থেকে শুরু করে আমার ওয়াইফ, আমার বাবা মা, কেউ আমাকে কখনো ইয়ে করেনি, সবসময় সাপোর্ট দিয়েছে, সবসময় পরিবার থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছি। এবং হচ্ছে আমার মেইনলি যে স্ট্রাগল পয়েন্ট যেটা ছিল, মেইনলি হচ্ছে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর এক্সট্রা পড়া, তার কারণে আমাকে অনেক সময় অনেকদিন বেশি দিতে হয়েছে, অনেকদিন এক্সাম ছিল, অনেকদিন অ্যাসাইনমেন্ট ছিল, সেই সময় হয়তো তার সেই পড়াটা কমপ্লিট করতে হয়েছে, এটাও করতে হয়েছে। তো আমার মেইনলি আমার ফোকাস ছিল এটাতে, ফোকাস এটাতে। আচ্ছা, নতুন অবস্থায় অনেকেই বলে যে পড়াশোনা করতে গেলে ভুলে যায়, মনে থাকে না, তার উদ্দেশ্যে কিভাবে মানে বলবেন যে আপনি কিভাবে পড়তেন, মনে রাখার উপায়টা কি? আমি মনে রাখার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে পড়ার কোনো বিকল্প নাই। সেটা হলো এরকম যে পড়ার মধ্যে থাকা। আমি যদি পড়ার মধ্যে গ্যাপ দিই, আমার যদি ধারাবাহিকতা বজায় না থাকে, তাহলে আমি পড়া কখনোই মনে রাখতে পারবো না। আমি আজকে 10 ঘন্টা পড়েছি, কালকে পড়তে বসি নাই, তাহলে আমি পড়াটা মনে রাখতে পারবো না। আর এই পড়াটা এমন ভাবে সম্পৃক্ত, একটা চেইন ওয়াইজ, মানে আমার একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের মিল আছে। আমি যেমন একটা চ্যাপ্টার পড়বো, আরেকটা চ্যাপ্টার যেমন কিছুক্ষণ পর পর ওই জিনিস বারবার পাবো, বারবার পাবো। আমি যখন পড়ার মধ্যে থাকবো তখন ওই জিনিসটা আমি বারবার পাচ্ছি, বারবার রিকল হয়ে যাচ্ছে আমার। তো এই যে বারবার রিকল করতে গিয়ে ওইটা এমনি মাথার মধ্যে এমন ভাবে গেঁথে যায় যে ওইটা কখনো সে ভুলবে না। যদি একটা সিকোয়েন্স বজায় রাখে সে কখনোই ভুলবে না। তবে কখনোই এই পড়তেছি আমি আজকে 10 ঘন্টা, কালকে 1 ঘন্টা দিলাম, পরের দিন দিলাম না, পরের দিন কারো বাসায় ঘুরতে গেছি, এইটা করলে কখনোই মনে থাকবে না। একটা সিকোয়েন্সে সব সময় এটাকে সময় দিতে হবে, তাহলে, কারণ এই পড়াটা মানে ছন্ন ছাড়া না, সামঞ্জস্য আছে, এটা চেইন ওয়াইজ, মানে একটার সাথে আরেকটা ছাড়া চলতে পারবে না, এরকম একটা পড়া তো থাকবেই। আচ্ছা, মানে আপনি কিভাবে বুঝলেন যে আপনি পরীক্ষায় বসার জন্য প্রিপেয়ার্ড? আচ্ছা, আমি পরীক্ষায় বসার জন্য প্রিপেয়ার এইটার জন্য, এইটা প্রথম হচ্ছে যে আপনারা আমার ভাইবা নিয়েছেন, আপনারা আমাদের আমাদের গাইড করেছেন। আপনারা যখন গাইড করলেন আমাদের, এবং আমি খেয়াল করে দেখেছি যে আপনারা প্রত্যেকটা স্টুডেন্টকে আপনি ইভালুয়েট করেন এবং তার সম্বন্ধে দেখেন, তার রেজাল্ট দেখেন। আমি প্রথমে চিন্তা করতাম যে এত স্টুডেন্ট, তো এটা কি আদৌ সম্ভব সবাইকে গাইড করা, আবার সবাইকে রেসপন্স করা, আবার সবাইকে ফলো আপ করা কি সম্ভব? তো দেখতাম যে একটু এমন তেমন হলেই আপনাদের ফোন আসতো যে কি ব্যাপার ভাই, কি অবস্থা আপনার, হচ্ছে যে অমুক জায়গায় এরকম হলো, কি অমুক জায়গায় এরকম হলো। তখন আমি ভাবতাম, আমি আর ওয়াহিদুর জামানকে বলতাম যে ভাইয়েরা এইভাবে এইভাবে এটাও সম্ভব। তো আপনারা আমার ভাইবা নিয়েছেন, আপনারা আমার ভাইবা নিয়ে আপনারা আমাকে বললেন, ইন্সপায়ার করলেন যে ভাই আপনি উপযুক্ত পরীক্ষার জন্য। আমার আত্মবিশ্বাস তৈরি হলো। আমি হচ্ছে যে আপনারা আমাকে যে স্পেশাল মক টেস্ট নিলেন, স্পেশাল মক টেস্ট দিলাম, এটা তো সব চ্যাপ্টার সেখানে প্রায় পুরো সিলেবাসটা কভার করে, তো ওইটা দিলাম, দেওয়ার পরে ইনশাল্লাহ যাই হোক ওখানে ভালো মার্কস ক্যারি করলাম। তারপরে আপনাদের পরামর্শ অনুযায়ী সাবস্ক্রিপশন কিনলাম, সাবস্ক্রিপশন কেনার পরে সাবস্ক্রিপশনের মার্কস আসতেছিল প্রায় ভেরি হাই, প্রত্যেকটাতেই অলমোস্ট ভেরি হাই এবং খুবই 80 84 এরকম মার্কস আসতেছিল। তো সেখান থেকে আমি ভাবলাম যে হ্যাঁ আমি প্রিপেয়ার। তো মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো, তবে আপনাদের মানে ইন্সপিরেশন না থাকলে পরীক্ষা বসতে পারতাম না। কারণ আমার সবসময় মনে হতো যে এত, এটা কিন্তু একটা এক্সপেন্সিভ এক্সাম এবং আমি যাচ্ছি অনেক দূরে, এবং আমার পরিবারের যে প্রত্যাশা এবং আমার নিজের একটা প্রত্যাশা এবং আমাদের যারা জেনে গেছে বিষয়টা, আমার খালি মনে হতো যে হায় আল্লাহ, আমি যদি ওখানে যাই, আমার যদি কিছু হয়, আমি ওখান থেকে ব্যাক করতে পারবো কিনা। আমার সবসময় মনের মধ্যে এই জিনিসটাই কাজ করতো যে আমি কি ব্যাক করে আসতে পারবো। তো এই আপনাদের মোটিভেশনে আমি পরীক্ষায় বসছি, আল্লাহর রহমতে হয়েছে ইনশাল্লাহ। পরীক্ষার হলে ঢোকার আগ মুহূর্তে আপনার কেমন অনুভূতি ছিল? পরীক্ষায় হলে ঢোকার আগ মুহূর্তের অনুভূতি, এটা এটা হচ্ছে আমি এরকম কখনোই ফেস করিনি। আমি গভর্নমেন্ট জবে যখন পরীক্ষা দিয়েছি তাও এরকম ফেস করিনি। আমি আমার লাইফে কখনো এরকম ফেস করিনি যে, কারণ তারা হাইলি সিকিউরড এরিয়া, হাইলি সিকিউরড, এবং সেখানে যে কয়েকটা ফিঙ্গার এবং আমার ফটো, আমার সার্চ করে আমার ফোন, আমার পকেটে যা কিছু ছিল সব নিয়ে লকারে রেখে আমাকে যেভাবে তারা নিয়ে গেছে, তাতে একটা ভয়ঙ্কর একটা অবস্থা মনের মধ্যে। সেই সময় মনে হচ্ছে যে মানে আমার মনে হচ্ছে যে আমি মানে প্যানিকে ভুগতেছি, প্যানিক অ্যাটাক হয়েছে আমার, এরকম অবস্থা, হার্টবিট বেড়ে গেছে, বিপি বেড়ে গেছে। তো যে তারা পরীক্ষায় বসায় দিল, পরীক্ষায় বসায় দিয়ে আমার ছবি স্ক্রিনে চলে আসলো, তারপরে হচ্ছে তারা পাসওয়ার্ড দিয়ে তাদের খুলে দিল, পরীক্ষা শুরু করতে বললো। তো প্রথম প্রশ্নটা কমন ছিল, প্রেডি থেকে প্রথম প্রশ্ন ছিল বাচ্চাদের মানে হিট লস থেকে,
কিভাবে একটা আপনার স্কেলে আমরা যে একটা র্যাপ করি বাচ্চা রাখার জন্য, তো র্যাপ করি কোন ধরনের হিট লস প্রিভেনশনের জন্য আমরা র্যাপ করি, তো কন্ডাকশন হিট লস প্রিভেনশনের জন্য র্যাপ করি। প্রথম প্রশ্নটা কমন ছিল, তো দেখে তারপরে আশ্বস্ত হলাম। তারপরে যে প্রশ্নের পরীক্ষাগুলো দিয়ে গেলাম, নিজের কনফিডেন্স থেকে দিয়েছি পরীক্ষা, কিন্তু বেস থেকে। কিন্তু কেউ সরাসরি বলতে পারবে না যে আমি পাশ করব, এটা বলতে পারবে না। নিজের বেস থেকে পরীক্ষা দিতে হবে। কেউ যেন এইভাবে পড়ে না যায় যে আমি মুখস্থ করে গেলাম, প্রশ্ন ওরকমই আসবে, আমি পরীক্ষা দেবো কিন্তু মিল থাকবে। আমাকে প্রশ্নের কোনো মিল থাকবে না, এটা আমার বেস থেকে আমাকে অ্যান্সার করতে হবে। তো এইভাবে অ্যান্সার করেছি বেস থেকে ইনশাল্লাহ। পরবর্তীতে 20টা কোশ্চেন যাওয়ার পরে আমার মনের মধ্যে থেকে আস্তে আস্তে ভয়টা চলে যেতে শুরু করলো। তারপরে আস্তে 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 ভয়টা চলে গেল ইনশাল্লাহ। পরে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, পরীক্ষার যে প্রশ্নগুলো আপনি পরীক্ষাতে অপশনগুলো যে সিলেক্ট করতেন, সেখানে আপনার কোনো ট্রিক ছিল কিনা, বা আপনি কোনো স্ট্র্যাটেজি ফলো করতেন কিনা? জি অবশ্যই। প্রশ্ন প্রথমে যখন আমি পড়তাম, প্রশ্ন পড়ার সময় আমি যে বিষয়টা খেয়াল করতাম সেটা হচ্ছে এটা কি কোনো পজিটিভ থিঙ্কিং না কোনো নেগেটিভ থিঙ্কিং, মানে আসলে এটা প্রশ্ন চাইছেটা কি। যেমন আমাদের যে ট্র্যাপ গুলো আছে সেটা হচ্ছে যে কিছু কিছু ট্র্যাপ আছে, যেমন এটা কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং, তারপর হচ্ছে ফার্দার টিচিং, এই বিষয়গুলো খুব ফলো করতাম। আমাকে যে বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমাকে বেশি প্রশ্ন করছে, যে কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং অথবা হচ্ছে যে ফার্দার টিচিং প্রয়োজন এইরকম। তো এইটা খুব ভালো করে খেয়াল করতাম। 2 নাম্বার হচ্ছে প্রশ্নে আমি প্রথমে রাইট অ্যান্সার চুজ করতাম না, আমি প্রথমে একটা একটা করে এক্সক্লুড করতাম। এক্সক্লুড করে 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 তারপরে আমার হচ্ছে যে আমার দেখা যাচ্ছে যে লাস্ট আমার এমনি বের হয়ে যেত যে এইটা অপশন। দ্যাট মিন্স আপনি প্রত্যেকটা অপশনকে দেখে দেখে ইলিমিনেশন করতেন, বাদ দিতেন। এলিমিনেশন করতাম। আমি যদি মনেও করতাম যে এটা আমার ইজি জানা কোশ্চেন, এটা আমি এমনি পারবো, এটা অ্যান্সার, তারপরেও আমি ওটাতে আমি প্রথমে ক্লিক করি নাই। আমি প্রথমে দেখেছি যে ওর চাইতে বেটার কিছু আছে কিনা, এটা হুট করে একটা দিয়ে দেওয়া এটা কখনো করি নাই। দেখছি প্রত্যেকটা অপশন পড়ে পড়ে দেখছি, দেন হচ্ছে যে একটা চুজ করছি। আচ্ছা, যদি কখনো এরকম মনে হয়েছে যে প্রশ্নটা পড়ে অপশন এ আনসার, কিন্তু আপনি অপশন এ কিন্তু দাগান নাই, আপনি বি সি ডি ই এফ এগুলো সবগুলোই পড়ছেন, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি। পরে পরে দেন আপনি কোন অপশন যদি বাদ দেন, তাহলে সেটার পিছনে কি যুক্তি থাকতে হবে যে কেন বাদ দিলাম? অবশ্যই অবশ্যই, হ্যাঁ এইটাই করেছে, এটাই ফলো করেছে। আচ্ছা, আপনি যখন প্রিপারেশন নিতেন এক্সামে বসার আগে সাবস্ক্রিপশনে, কখনো যদি আপনি স্কোরটা আপনার এক্সপেক্টেড স্কোর থেকে কম আসতো, তখন আপনি কি করতেন? তখন প্রথমে আপনাদের শরণাপন্ন হইতাম। স্কোর যদি কমাতো, আমার মেইনলি হচ্ছে যে প্রথম পরীক্ষায় আমার মনে আছে আমি প্রথমে আমি যখন সাবস্ক্রিপশন কিনলাম, আপনার পরামর্শ অনুযায়ী সাবস্ক্রিপশন কেনার পরে আমি প্রথম যে পরীক্ষা দিলাম সেটাতে আমার 65 আসছিল। তো 65 আসার পরে আমি খুব হতাশ, 65 কেন আসলো আমার, আমার তো অনেক ভালো প্রিপারেশন, আমার কেন আসবে, মানে তখন কিন্তু আমি এনজিএন প্র্যাকটিস করি নাই। এনজিএন প্র্যাকটিস আমার একটা ভুল হয়েছিল, যে এনজিএন প্র্যাকটিস করা উচিত ছিল 2-1টা আগে, আমি এনজিএনটা প্র্যাকটিস করি নাই। প্র্যাকটিস না করে আমি ফার্স্ট হচ্ছে সাবস্ক্রিপশনে প্রথম, তাও ক্যাট না দিয়ে র্যাট দিয়েছি প্রথম। র্যাট দিয়ে আপনার 65 আসছে, আমার মাথায় খারাপ হয়ে গেল যে কেন এরকম হলো আমার। পরে আপনাকে ফোন দিলাম, আপনি তো শুনে আপনি তো আমাকে বললেন যে আমার খুবই নাকি ভালো আসছে, এটা যেহেতু আমি ফার্স্ট পরীক্ষা দিলাম তাও আবার র্যাট। তো আলহামদুলিল্লাহ আপনার, আমি খুব টেনশনে ছিলাম, আপনি খুবই মানে আমার মনটা ভেঙে গেছিল এরকম যে আমি কি পারবো, যেখানে আমার পাসিং মার্ক মিনিমাম 60% উপরে থাকতে হবে, সেখানে আমি 65 ক্যারি করতেছি, ওইখানে আরো কত কঠিন আসবে, আমি কিভাবে ওটা ফেস করবো। তো আপনাকে ফোন দিলাম, আপনি আমাকে খুব ইন্সপায়ার্ড করলেন, আপনার ইন্সপিরেশনের তারপরে হচ্ছে যে আমার পরবর্তীতে আরেকটা পরীক্ষা দেওয়ার আমার যে স্পৃহা সেটা জাগলো। তো পরবর্তীতে ক্যাট দিলাম, ক্যাটে তো আলহামদুলিল্লাহ তারপরে যে ভেরি হাই আসা শুরু করলো। তারপর থেকে আমাকে আল্লাহর রহমতে পিছনে আর ঘুরে তাকাতে হয়নি। তারপর থেকে এই যে আস্তে আস্তে র্যাট গুলাতেও 72 ম্যাক্সিমাম 77 পর্যন্ত, আর ক্যাটে 80 অলমোস্ট, একটাতে 84 ছিল, আর বাদ বাকি গুলা ওই 78 80-র মধ্যে ছিল, এরকম ছিল। আচ্ছা প্রিয় দর্শক, আমি একটা কথা বলতে চাই, তা হলো মানে উনি অনেক সাবলীল ভাবে বলতেছে যে আমার 65 ছিল ফার্স্ট র্যাটে, কিন্তু অনেকের 4-5টা র্যাট দেওয়ার পরও তারা হচ্ছে 60 উঠাইতে পারে না। 60, তো ফার্স্ট পরীক্ষায় 65 ইটস নট এ জোক। এটা কিন্তু মানে কনফিডেন্ট না থাকলে একজন মানুষ সেই স্কোর উঠাতে পারবে না সেটা, এবং তার কাছে ওই স্কোরটা নর্মাল লাগতেছে, তারপরে বুঝেন সে কতটা আত্মবিশ্বাসী ছিল। আচ্ছা, আপনি পরীক্ষা দিয়ে যখন কম্পিউটার শাটডাউন হলো, তখন আপনার কি মানে আপনার ফার্স্ট থিঙ্কিংটা কি ছিল? আপনি পাস করবেন নাকি ফেল করবেন, কেমন চিন্তা আসলে আপনার, বা আপনার রিঅ্যাকশনটা কেমন ছিল?
যদি সত্যি কথা বলি, আমার মনে হয়েছে যে ইনশাল্লাহ আমি পাস করব।